ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি, আর এই পুরো ঘটনাটি শুনতে আপনারা আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, আমরা দেরি করব না, আমরা সরাসরি ঘটনাতেই চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 18-19 বছর আগের কথা। বৈশাখের ছুটিতে রফিক চাচা পরিবার নিয়ে শহর থেকে গ্রামের বাড়িতে আসে। কুমিল্লার কোনো একটি গ্রামে বেড়াতে আসেন তারা। প্রাইভেসির কারণে গ্রামের নামটি মেনশন করা হচ্ছে না। যাই হোক, তাদের পরিবারে তিনি, তার স্ত্রী এবং 2 মেয়ে নীলা আর মিম। তাদের বয়স তখন মোটামুটি 13-14 আশেপাশে ছিল। গ্রামে তখন কালবৈশাখী মেলার প্রস্তুতি চলছে। বাঁশের তোরণ, কাঁচা রাস্তার ধারে দোকানপাট, ঢোল আর বাঁশির আওয়াজে গ্রাম ভরে গেছে। এই দেখে তো নীলা আর মিম মেলায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো। ওই দিন বিকালেই তাদের গ্রামের বাড়ির আরও 2জন কাজিন মিলে ঠিক করলো তারা মেলায় যাবে। যেই কথা সেই কাজ। মেলার মাঠে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মেলায় পৌঁছে আনন্দে মেতে ওঠে তারা। বাঁশির দোকান, নৌকার দোলনা, পুতুল, কাচের চুরির দোকান ঘুরে ঘুরে সময় কেটে যায় তাদের। তখন হঠাৎ দিগন্তে কালো মেঘ জমে ওঠে। মেলার লোকজন বলতে থাকে, কাল বৈশাখী আইতাছে রে, কি যে হইব। রাত তখন মোটামুটি অনেকটাই হইছে। তারা দ্রুত রওনা দেয় বাড়ির দিকে। ফেরার রাস্তাঘাট ফাঁকা, 2 পাশে ধানক্ষেত আর একটা পুরনো বিশাল বটগাছ, যেটাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে নানা গল্প চালু আছে। প্রকৃতি ইতিমধ্যে ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলেছে। বিদ্যুৎ চমকায়, বাতাসে ধুলো আর ধনুর ওড়াউড়ি। বটগাছটার কাছে আসছে একটু দূর থেকে তারা দেখে ঝড়ের মধ্যে গাছের নিচে কারো উপস্থিতি। বিদ্যুতের আলোয় কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তারা মনে করলো কেউ মনে হয় ঝড়ের জন্য আশ্রয় নিয়েছে এখানে যে। কিন্তু মহিলার মতো দেখতে অবয়বটি কেমন জানে মাটি থেকে একটু উপরে ভাসতেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঝড়ের তাণ্ডবের মধ্যে তার কাপড়ের একটুও নড়ছিল না, আর তার পা ছিল মাটিতে স্পর্শহীন। তখনই সুমন কাপা কাপা গলায় বলল, ওইটা মানুষ না, ভাগ তোরা। তারা দৌড় দিল, কিন্তু নীলা এক ঝলক দেখতে পেল মহিলা যেন হাত বাড়িয়ে ডাকছে, এসো, আমার কাছে এসো। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু মিম অদ্ভুত আচরণ করতে থাকে। চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। রাতে ঘুমের মধ্যে বিছানা ছেড়ে একা একা হাঁটতে থাকে দরজার দিকে। চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, একা একা কি যেন বলছে, আমার কাছে এসো, এসো আমার কাছে। নীলা ভয়ে তাকে টেনে বিছানায় ফিরিয়ে আনে। ওই রাতটা কোনো রকমভাবে তারা পার করে। পরদিন সকালে গ্রামের মাস্টার মশাই এসে তাদের কাছে সবকিছু শুনে বলে, 70 বছর আগে এক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ময়না নামের এক মেয়ে তার স্বামী সন্তান হারিয়ে কষ্টে ওই রাতেই যে আত্মহত্যা করেছিল ওই বটগাছে। তারপর থেকে ওর আত্মা নাকি ঝড়ের রাতে বাচ্চাদের ডাকে। ভুল করে কেউ সাড়া দিলে সে তাদের সাথে নিয়ে যায়, নিজের হারানো সন্তান ভেবে। মাস্টার মশাই সাবধান করে দিয়ে গেলেন, বললেন, ডাক শুনলেও কেউ উত্তর দিবি না, মনে সাহস রাখবি। ভয় পেলেই ওরা সুযোগ পায়, কোনো এক মায়াবী অলৌকিক টানে নিজের কাছে নিয়ে যায়। এর পরের দিন রাতে ঘরে তালা দিয়ে সবাই শুয়ে পড়েছে, কিন্তু মাঝরাতে হালকা বাতাসে জানালার পর্দা সরতে সরতে এক ফিসফিস শব্দ ভেসে এলো, নীলা, মিম, এসো আমার কাছে। নীলা চমকে উঠল এবং দেখল মিম আবারও উঠে দাঁড়িয়েছে, দরজার দিকে এগোচ্ছে, চোখ বন্ধ করে আনমনে হাঁটাহাঁটি করছে। নীলা তাকে আটকাতে গেলেই দরজার ওপাশ থেকে ভয়ঙ্কর ঠকঠক আওয়াজ। হঠাৎ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে সাদা ধবধবে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে যেন নিজের দিকে ডাকছে। চোখ দুটো ছিল অন্ধকার আর মুখের ঘোমটা খুলে গেছে। দেখা গেল বিকৃত পোড়া এক চেহারা। নীলা প্রাণপণে মিমকে চেপে ধরল। মিম চেঁচিয়ে উঠল এবং বলে, আমাকে ছাড়ো, ছাড়ো, সে আমার মা, আমি তার কাছে যাব। ভয়ে কান্নায় চেঁচিয়ে চেঁচিয়ে দোয়া পড়তে থাকে নীলা। চিল্লাপাল্লা শুনে পাশের ঘর থেকে সবাই চলে আসে। তারা মিমকে কাঁধে নিয়ে পাশের রুমে যেয়ে কোনোভাবে রাতটি পার করে। ভোরের আলো ফুটতেই গ্রামের পুরোহিতকে খবর দেয় তারা। পুরোহিত সে ধূপ জ্বালিয়ে বিশেষ মন্ত্র পড়ে বাড়ি শুদ্ধ করলেন এবং বললেন, সে তার সন্তানদের হারানোর শোকে সে এখনও তার সন্তানদের খুঁজে বেড়ায়। ভয় দেখালে তার শক্তি বাড়ে, সাহস রাখো, মনে করো তুমি তার ডাকে সাড়া দিচ্ছ না। পুরোহিত বিশেষ একটি তাবিজ দিলেন মিমের গলায়।
কয়েকদিন পর তারা শহরে ফিরে গেল। সব মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু এক রাতে শহরের বাড়িতে সেই দিনও হালকা জোরো হাওয়া, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। নীলা হঠাৎ শুনল জানালার বাইরে সেই পরিচিত কণ্ঠস্বর, নীলা এসো, এসো আমার কাছে। সে জানালার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো দূরে অন্ধকারের মধ্যে সেই সাদা ছায়াটি দাঁড়িয়ে আছে। চোখের পলক ফেলতেই মিলিয়ে গেল। নীলা বুঝল সব কিছু ফেলে আসা যায় না, কিছু কিছু রাগ থাকে চিরজীবনের জন্য।